মুসলমান ভাই দোকানিকে, আজ চাল ঠিক আছে তো মশাই? কেউ ফাঁক যাবে না তো? দেখবেন। মুসলমান ভাইয়ের এই বক্তব্যের মধ্য দিয়ে তার অন্যদের প্রতি সমবেদনা, সহানুভূতি, সহমর্মিতা প্রকাশ পায়। আসলে সবাই যখন চাল পাওয়ার লাইনে দাঁড়িয়ে কাড়াকাড়ি করতে থাকে, তখন কারো কারোর বিবেক দংশন করে কেউ না পেলে। ঠিক সেরকমই সবাই যাতে পায় বা পেতে পারে, তার জন্য দোকানিকে একটু ঘুরিয়ে জানতে চাওয়া, কেউ ফাঁক যাবে না তো? কিন্তু দোকানি তার উত্তরে বলে, সে খোঁজে তোমার দরকার কি কর্তা? তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালোই কেটে পড়ো। বাবা, লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে। আর কি উপায় আছে? ব্যবসার সুখ এই গেল। ওরে ও পঞ্চা, নে বস্তা কেটে চাল ঢাল চটপট। অর্থাৎ দোকানি তার নিজের ব্যবসার ফায়দা তোলবার ব্যাপারটি মাথা থেকে সরে যাবে বলেই ভাবতে শুরু করে। কারণ লুঙ্গি, টিকি, পৈতে, টুপি এগুলো বলার মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যখন সঙ্গবদ্ধ হয়, যখন সবাই পরস্পরের বন্ধু হয়ে দাঁড়ায়, তখন বিরোধ ভাব না থাকলে আর ব্যবসাদারদের ফায়দা হয় না। সেই কারণেই এই বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রকাশ করতে চাওয়া, লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে। আর কি উপায় আছে? অর্থাৎ আর কোনো উপায় নেই। ব্যবসার সুখ এখানেই যেন মারা গেছে বলেই দোকানির ধারণা। পঞ্চাকে তাই ডেকে চালের বস্তা কেটে চটপট চাল ঢালার কথা বলে কিছুটা সান্ত্বনা অনুভব করার চেষ্টা করে, যে দাও, সবাইকে দিয়ে দাও, এরকমই একটা ব্যাপার। ওড়িয়া কোচরে চাল বেঁধে সহাস্য মুখে, মুশকিলের কথা তো দাদা সেই হইল, যে হিন্দু আছি সেও চাল খাইব, আর যে মুসলমান আছি সেও চাল খাইব। সাহেব লোকও খাউছি, গুঁড়া করি পাউরুটি বানায়ে খাউছি, সব্য চাউর খাইছি। অর্থাৎ হিন্দু, মুসলমান, সাহেব সবাই চাল খায়। কেউ সেটা ভাত হিসাবে খায়, আবার কেউ সেটা পাউরুটি বানিয়ে খায় গুঁড়ো করে। তো সবাই চাউর খাইছি মানে সবাই চাল খাচ্ছি। এবে সব্য এক হই গিলা, অর্থাৎ এখানে আমরা সবাই এক, কোনো ভেদাভেদ নেই। চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা। অর্থাৎ চাল হচ্ছে বড় একটা বিষয়, বড় একটা ফ্যাক্টর, বড় একটা বস্তু যা সবার প্রয়োজন। তো তোমার বাণিজ্য আর চলিব কেমতি, অর্থাৎ তোমার ব্যবসা আর চলবে কেমন করে? সবাই যদি চালের দিকে নজর দেয়। ওড়িয়ার কথায় কিছুটা যেন দোকানি অসন্তুষ্ট হয়। তার পরিপ্রেক্ষিতে দোকানি আবার তখন বলে, যা বাবা যা, কেটে পড় কেটে পড়। সিবিঘাটের দিকে চেয়ে, হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে, তা আমারও হয়েছে সেই দশা। বাংলা প্রবাদের কথা, যে কাদায় পড়লে হাতি, ব্যাঙেও মারে লাথি। আজ যেন ঠিক সেই অবস্থা দোকানিরও। তার এখন এই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব এক হয়ে গিয়ে সমস্যা হয়ে গেছে। সে এখন আর কালোবাজারি করবার আর সুবিধাটা পাচ্ছে না। মজুদ্দার কালোবাজারির বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়ালে যে কী পরিণতি হয়, তা এই নাটকের এই সংলাপগুলোর মধ্য দিয়ে তা দারুণভাবে ফুটে ওঠে। তো এখানেও সেই একই কথা বলা যায়। ওড়িয়া লাইনে থেকে একটু দূরে বসে কোচড়ে চাল বাচ্ছে। এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরে কৃষ্ণ, ওড়িয়াকে লক্ষ্য করে। এইবার কিউ অর্থাৎ লাইন থেকে, যে চালের লম্বা লাইন সবাই নেবে বলে দাঁড়িয়েছিল, সেই লাইন থেকে বেরিয়ে আসে হরে কৃষ্ণ। ওড়িয়াকে লক্ষ্য করে বলে, হরে কৃষ্ণ বলছে, এই যে বড্ড খাঁটি কথা বলেছ হে, বড্ড খাঁটি কথা, হে হে। হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায়। এবার প্রথম পুরুষ আবার সেখানে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এবার আস্তে 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 সকলে সঙ্গবদ্ধ হচ্ছে, আস্তে আস্তে সবাই এক জায়গা হচ্ছে তাদের মত, তাদের ভাবনা প্রকাশের জন্য। প্রথম পুরুষ,
না, আমরা অনেকেই হয়তো হাসলুম ওর কথায়, বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। অর্থাৎ আমরা হিন্দু মুসলমান সবাই এক, সবাই চাল খাবো, সে বিভিন্ন রকমভাবে খাবো ওড়িয়া লোকের কথায়, কিন্তু আমরা হয়তো এই আলাদা আলাদা ভাবনা চিন্তা নিয়ে চলি, কিন্তু বাস্তবে কিন্তু আমাদের সবার ওই এক হওয়া উচিত। হরে কৃষ্ণ, ঠিক, অতি ঠিক। হঠাৎ চতুর্থ পুরুষকে দেখে এই যে, তবে পেয়েছেন বাবা চাল, অর্থাৎ হরে কৃষ্ণ এবার যে ব্যক্তিকে পিছনে চলে যেতে বলেছিলেন লাইনের, তাকে দেখতে পেয়ে তিনি পেয়েছেন কি না সেটা জানতে চান। চতুর্থ পুরুষ চালের পুটুলি দেখিয়ে হ্যাঁ বাবা পেয়েছি, অর্থাৎ তিনিও চাল পেয়েছেন, সেটাই সবাইকে জানান। হরে কৃষ্ণ, তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই, কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। অর্থাৎ একটু বিনয়ের অবতার হয়ে হরে কৃষ্ণ নেতৃস্থানীয় ভাব থেকে সরে এসে কিছুটা সহানুভূতি প্রকাশ করে, সহমর্মিতার কথা প্রকাশ করে এই বক্তব্যের মধ্য দিয়ে, যে পিছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না ভাই, কোনো কিছু মনে করে আমি তোমায় কথা বলিনি। অর্থাৎ কোনো একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যে আমি বলেছি, ব্যাপারটা সেরকম নয়। চতুর্থ পুরুষ তিনিও চাল পেয়ে গেছেন, এখন আর মনে কোনো ক্রোধ ক্ষোভ এসব কিছু নেই, তাই তিনি বলছেন না না আমি কিছু মনে করিনি। তিনিও কিছু যে মনে করেননি সে কথা জানান। হরে কৃষ্ণ, সমস্যা সববার, এই তো দেখো না, সামান্য দুশের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এ কথা কি ভেবেছি কোনো দিন স্বপ্নেও? তা আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা, তাই বলছি কিছু মনে করে আমি তোমায় ও কথা। হরে কৃষ্ণ এবার কিছুটা ব্যাখ্যা করে যেন চতুর্থ পুরুষকে কথা বলে বুঝিয়ে দিতে চায় যে আমি সহানুভূতির জন্যই বলেছিলাম, একটু অপেক্ষা করে না হয় পরেই পাবে, কিন্তু নাজেহালটা তো হতে হচ্ছে। তো যাই হোক, শেষ পর্যন্ত যে পাওয়া গেল, একথা কি কোনো দিন আমরা ভেবেছিলাম যে আজকে এই এত যে লড়াই করে আমাদের চাল সংগ্রহ করতে হচ্ছে, কোনো দিন তা করতে হবে? তা আজ আর কোনো গর্বের কিছু নেই রে দাদা, অর্থাৎ আজকে আমরা চালের জন্য যেন কিছুটা লাইনে দাঁড়াচ্ছি, কাড়াকাড়ি করছি, মারামারি করছি, হাতাহাতি করছি, কিন্তু এসব কোনো দিন আমাদের স্বপ্নেও ভাবতে হয়নি। তাই বলছি কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। চতুর্থ পুরুষ আন্তরিকতায় হরে কৃষ্ণের হাত ধরে না না কেন আপনি বলছেন ও কথা বারবার? বলছি তো আমি কিছু মনে করিনি। চতুর্থ পুরুষও তেমনি বলেন যে তিনি কিছু না মনে করারই পক্ষপাতী, তিনি কিছু মনে করেননি। বারবার সে কথা বলার মধ্য দিয়ে এ কথা প্রমাণ করার দরকার নেই যে আপনি কিছু না মনে করেই বলেছেন, আমি সেটা বিশ্বাসই করছি। তৃতীয় পুরুষ মনে করা করেই বা কেন, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। তৃতীয় পুরুষ যেন বোধোদয়ের পরিপ্রেক্ষিতে এই বক্তব্য পেশ করে, যথেষ্ট হয়েছে, আর নয়, এখন আমাদের সবাইকে বাঁচতে হবে মিলেমিশে, এটাই হচ্ছে সত্য কথা, এটাই হচ্ছে সার কথা। হরে কৃষ্ণ বিজ্ঞের মতো মাথা নেড়ে হরে কৃষ্ণ এবার নেতৃস্থানীয় ভাব থেকে সরে এসে সহানুভূতির ভাব সেটাও মাথায় রেখে বিজ্ঞ জ্ঞানী লোকের মতন মাথা নেড়ে সায় দিলেন, এই বুঝটাই এখন দরকার। অর্থাৎ এই যে বুঝতে পারা, এটা এখন আমাদের সবাইকে বুঝতে হবে, কেউ এককভাবে বুঝলে হবে না। তৃতীয় পুরুষ তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। অর্থাৎ এই যে বোধোদয়, এই যে বুঝতে পারা, এটা যদি আমরা বুঝতে না পারি তাড়াতাড়ি, তাহলে আমাদের সমস্যা। কারণ তাহলেই কিন্তু পুঁজিপতি বা সাম্রাজ্যবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, আমাদের ওপরে তারা শাসন করবে, শোষণ করবে, আমরা তখন আবার অসহায় হয়ে যাব। তাই আমাদের সঙ্গবদ্ধ হতে হবে, ঠিক যেন কবির ভাষায় বলতে হয়, আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ যত আমরা বেশি সঙ্গবদ্ধ থাকব, ততই ভয় পেয়ে যাবে এই সাম্রাজ্যবাদী, এই অনিষ্টকারী শক্তি। তাই লেখক এই বক্তব্যের মধ্য দিয়ে সে কথাই বলতে চেয়েছেন, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই এই বক্তব্য তৃতীয় পুরুষের মধ্য দিয়ে বলা। ঘাড় নাড়তে নাড়তে হরে কৃষ্ণ তৃতীয় ও চতুর্থ পুরুষ এবং ওড়িয়ার প্রস্থান, অর্থাৎ শেষে একত্রিত হয়েছে, সঙ্গবদ্ধ হয়েছে হরে কৃষ্ণ তৃতীয় ও চতুর্থ পুরুষ সঙ্গে
ওড়িয়া ব্যক্তির তারা প্রস্থান করেন। কিন্তু নাটক তো এখানে শেষ হয়নি। নাটকের মধ্যে দিয়ে একটা বিশেষ ভাব প্রদর্শনের জন্য লেখক এমন একটা দৃশ্যের সৃষ্টি করেছেন যে ওদিকে চলমান কিউ সরে সরে চলেছে, একজনের পর আর একজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ চলতেই থাকবে। চালের লাইনে সবাইকে দাঁড়াতে হবে। কিউ সরে সরে চলেছে, একজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে। অর্থাৎ আলোর কারসাজিতে আস্তে আস্তে দৃশ্য পরিবর্তনের বা সমাপ্তি ঘোষণার প্রাক মুহূর্তে ড্রপ হয়, পর্দা পড়ে, কিন্তু তার আগে আমাদের চোখে এটাই ভেসে ওঠে, লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে, অর্থাৎ মিলিয়ে যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমি অনুরোধ করব সবার কাছে যে একটু বন্ধুদের কাছে শেয়ার করো। নতুন ভিডিও শুরু করেছি, প্রথম দিকে হয়তো একটু অসুবিধা হবে, তোমাদের অনুভূতি প্রকাশ করলে বা সাহস জোগালে আমি এমন ভিডিও আরও তোমাদের সামনে বেশি বেশি করে উপস্থাপন করব। ধন্যবাদ।